তার বউকে খুশি করার জন্য বউয়ের নামে একটা গার্ডেন করছে, আলিয়া গার্ডেন। 15 বছর সে আমার জায়গা দখল করে রাখছে। অপ্রতিরোধ্য ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জামালপুর ৩ আসনের টানা ৭ বার এমপি নির্বাচিত মির্জা আজম। দলের গুরুত্বপূর্ণ পদসহ প্রতিমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন বিপুল সম্পদ। তার স্ত্রীসহ পরিবারের প্রতিটি সদস্যের নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। জামালপুর, ঢাকা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি, বহুতল ভবন, প্লটসহ কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক মির্জা আজম। জমি দখল, টেন্ডারবাজি করতেন নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে। মির্জা আজম জামালপুর ৩ থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতার দাপটে কবজায় নেন পুরো জামালপুর। দীর্ঘ বছর ক্ষমতার অপব্যবহার করে মির্জা আজম তার স্ত্রী, সন্তান, ৫ ভাই সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে বেনামে ঢাকা শহর, দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে নিজ দলেরই এক নেতার 13% জমি দখল করে জামালপুর শহরে স্ত্রীর নামে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি আলিয়া কটেজ। চন্দ্রা এলাকায় মির্জা আজমের স্ত্রীর নামে ৮ একর জমিতে আলিয়া গার্ডেন নামে একটি পার্ক রয়েছে। পার্কের জন্য জমি দখলের অভিযোগ রয়েছে। জামালপুর শহরের নয়াপাড়ায় একটি ভবনে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মির্জা আজম। পরে ব্রহ্মপুত্র তীরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য 16 একর খাস জমি ইজারা নেন। শতাধিক দরিদ্র পরিবারের ঘরবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ রয়েছে। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে প্রায় 4.5 একর জমির উপর গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড নামে ভিআইপি বিনোদন ক্লাব, যেখানে চলত নানা অনাচার। ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, হাউজিং ব্যবসা ছাড়াও নানাভাবে সম্পদ করেছেন মির্জা আজম। তার এসব কাজের সহযোগী স্ত্রী ও ভাইয়েরা। আর জবরদখলে ছিল তার নিজস্ব ক্যাডার বাহিনী। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে সারা বাংলাদেশ থেকে। তার বউকে খুশি করার জন্য বউয়ের নামে একটা গার্ডেন করছে, আলিয়া গার্ডেন। 15 বছর সে আমার জায়গা দখল করে রাখছে। তার একটা বাহিনী আছে, এই বাহিনীদের সমন্বয়ে মোটামুটি জোরপূর্বকভাবে জমিগুলো কবজা করে নিয়ে নিচ্ছে। কেউ কিছু বলতে পারে না, পুলিশ আয় না, মানুষের বাড়ির তনে টর্চারিং করে ধরে নিয়ে আসে। রাজধানীর ধানমন্ডি, বারিধারা, মিরপুর এবং আশুলিয়ায় রয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। এছাড়াও শ্বশুরবাড়ি নেত্রকোনা ও কক্সবাজারে নামে বেনামে সম্পদ রয়েছে মির্জা আজমের। তমা কনস্ট্রাকশনের শেয়ার হোল্ডার হিসেবে সরকারি প্রকল্পে কাজ পেতে প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে। সরকারি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বরাদ্দের টাকা বাড়িয়ে তা থেকে বড় অংশ হাতিয়ে নিতেন মির্জা আজম। উন্নয়ন কাজের বেশিরভাগই করিয়েছেন পছন্দের লোক দিয়ে। এই প্রতিটি কাজই মির্জা আজম তিনি এবং তার লোকজন দিয়েই ঠিকাদার নিয়োগ করে এই কাজগুলো করা হয়েছে। কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের। বিশাল সম্পদের শিখভাগ তিনি উল্লেখ করেন হলফনামায়। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। 2014 সালের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান 15,72,000 টাকা। 10 বছরে যা বেড়ে হয় 2,21 লাখ। বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদও। 2014-তে স্থাবর সম্পদ দেখান 7,83,00,000 টাকার, যা 2024-এ দাঁড়ায় 30,10 লাখে। 2014-তে অস্থাবর সম্পদ দেখান 6,17,00,000 টাকার। আরও 2 দফায় ক্ষমতায় থাকার পর সেই অস্থাবর সম্পদ হয় 49,57,00,000 টাকার। অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তার স্ত্রীরও। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনের প্রভাব বিস্তার সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালানোর। রাজনীতির গডফাদার 15-16 বছর যে মানুষকে ভোট থেকে বঞ্চিত করলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করলো। এই যে জোর জবরদস্তিগুলো মানুষের জায়গা সম্পত্তি দখল করে দিল। 5 আগস্ট সরকার পতনের পরেই মির্জা আজমের প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তখন থেকেই আত্মগোপনে প্রভাবশালী এই নেতা। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে প্রতিনিধি শুভ্র মেহেদি। শুভ্র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আপনার পাঠানো যে প্রতিবেদন সেটি দেখলাম। আমার কথা হচ্ছে যে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কিছু করা যায়নি, এখন কি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে কিনা? প্রশাসন সেই সহায়তা করছে কিনা বা লোকজনের সেই সাহসটা হচ্ছে কিনা তার বিরুদ্ধে অভিযোগগুলো জমা দেওয়ার ব্যাপারে? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আপনার প্রশ্নের শেষ থেকে যদি বলি যে তিনি
জামালপুরের 3 আসন, মেলান্দো মাদারগঞ্জ আসন, সেই আসন থেকে তিনি 91 সাল থেকে সর্বশেষ দ্বাদশ নির্বাচন 2024 সাল পর্যন্ত টানা 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মাঝে তিনি 2 বার একবার সরকার দলীয় হুইপ, একবার বিরোধী দলীয় হুইপ ছিলেন এবং সর্বশেষ তিনি বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি জামালপুরে দোদণ্ড প্রতাপশালী, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই 5 আগস্টের পরে যে পট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, এখন সবাই পলাতক, আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ রয়েছে সবাই পলাতক রয়েছে, একইভাবে মির্জা আজমও কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে। কিন্তু আমি যখন আমার প্রতিবেদনটি করতে আমি ঘটনাস্থলগুলোতে গিয়েছি, এখনো কিন্তু মানুষ মির্জা আজম বা তার যারা সঙ্গী সাথী ছিল তাদের নাম কিন্তু উল্লেখ করতে এখনো তারা ভীত সন্ত্রস্ত, তারা কিন্তু এখনো প্রকাশ্যে তাদের নাম বলতে চায় না। তারপরেও 2-1টি মামলা হয়েছে, যে মামলাগুলো মূলত আসলে রাজনৈতিক মামলা। সেই দেখা গেছে সেটা বিএমপি থেকে মামলাগুলো করা হয়েছে, কিন্তু প্রকৃত যারা ভুক্তভোগী বা যারা নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের মামলা হয়েছে এমন কোনো পাইনি এবং কোনো ধরনের অভিযোগও পাওয়া যায়নি। তবে তিনি জামালপুর শহরের ফৌজদারি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টি মূলত ব্রহ্মপুত্র নদ, একদম মূল নদের মাঝখানে একদম মাটি ভরাট করে সেটি 30 একর জায়গার উপরে সেই বিশ্ববিদ্যালয়টি করা হয়েছে। এই 5 আগস্টের পরে পট পরিবর্তনের পরে সেখানকার স্থানীয় কিছু মানুষ যাদের কাছ থেকে জোরপূর্বক বা নামমাত্র মূল্যে সেই জায়গাগুলো তাদের কাছ থেকে লিখে নেওয়া হয়েছে, যারা লিখে দেয়নি তাদের কাছ থেকে হয়তো জোর করে নেওয়া হয়েছে, হুমকি দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে তার লোকজন দিয়ে। এই কিছু মানুষ জেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ দিয়েছে, তারা একাধিকবার মানববন্ধন করেছে, কিন্তু সেই জায়গাগুলোতেও কিন্তু প্রকাশ্যে মির্জা আজমের নামটা কিন্তু আসলে আসছে না বা তারা বলা সেই সাহসটাও এখন পর্যন্ত দেখাতে পারছে না। আসলে বলতে গেলে যে তিনি যে প্রভাবশালী, এতটা প্রভাবশালী যে তিনি 7 বার টানা এই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এত প্রভাব খাটিয়েছেন। নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি একটু যদি নির্দিষ্ট করে জানতে চাই যে ক্যাডার বাহিনীর কথা বলা হচ্ছে বা যে এই বাহিনী দিয়ে তিনি আসলে অত্যাচার নির্যাতনের আসলে মূল কাজটি করতেন, সেই বাহিনীর বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা কারা তারা সেগুলো চিহ্নিত করেছে কিনা প্রশাসন, সেই ব্যাপারেও কিছু একটু শুনতে চাই। আসলে রঞ্জন, এখানে একটা জিনিস বলতে হয় যে ক্যাডার বাহিনী বলতে আসলে তারা সরাসরি ক্যাডারও বলা যাচ্ছে না, কারণ তারা যারা ছিলেন তার সঙ্গী সাথী তারা আওয়ামী লীগেরই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে ছিলেন। তারা স্থানীয়ভাবে অনেকটাই প্রভাবশালী, কেউ জনপ্রতিনিধি ছিলেন, মানে বলতে গেলে বেশিরভাগই জনপ্রতিনিধি ছিলেন। তারাই কিন্তু এই জায়গায় সরাসরি যে আর্মসধারী ক্যাডার এই ধরনের প্রভাব না, কিন্তু তারা অস্ত্র ছাড়াই নানা রকম ভাবে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। আর প্রশাসনের ভূমিকা যদি বলি, যে জামালপুরের বর্তমান পুলিশ প্রশাসন আমরা অনেকটাই সক্রিয় দেখেছি, তবে প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসনের দিক থেকে আমরা অনেকটাই নিষ্ক্রিয়তা বা অনেকটা পাশ কাটিয়ে যাওয়ার মতো কিছু বিষয় আছে। কারণ সরকারি কিছু কাজ দেওয়া হয়েছে, যেটি যেমন জামালপুরের জেলা আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে, সেখানে 3টি হিন্দু পরিবার ছিল, তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো অর্পিত সম্পত্তি। এখন 5 আগস্টের পরে যখন এই কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্পিত সম্পত্তির একটি সরকারি সাইনবোর্ড টানানো হয়েছে, কিন্তু একাধিকবার তাদেরকে আমরা এই বিষয়টা বলেছিলাম যে তাদেরকে আপনারা লিজ দিলেন কোন আইনে। এখন জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এটা গণশুনানি করতে হবে, কিন্তু যখন লিজ দেওয়া হয়েছে অর্পিত সম্পত্তি তখন তো তারা গণশুনানি বা কোনো আইন মেনে সেটি করেনি, দেয়নি। এখন কেন তারা এই করছে? সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের ভূমিকাটা অনেকটাই আমরা নিষ্ক্রিয় বা এই রহস্যজনক মনে হচ্ছে। জি, শুভ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।